আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে যে সকল সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেব। এর আগের ভিডিওতে আমি 1 নম্বরের যে সকল প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি। নিচে ডেসক্রিপশন থেকে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে? তোমরা পয়েন্ট করবে ওজোন স্তর সৃষ্টি, ঠিক আছে? পরীক্ষা খাতায় ঠিক এভাবে করে লিখবে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের সৃষ্টি হয়। প্রথমে দ্বিপরমাণুযুক্ত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণার দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, ঠিক আছে? এবং দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, এই অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাসের অণু ও তাপ উৎপন্ন করে। দেখো এখানে একটা অক্সিজেন পরমাণু আছে, সে কি করছে, একটি ওজোন গ্যাসের অণুর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, O3, মানে ঠিক আছে, মানে একটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে একটি ওজোন গ্যাস তৈরি করছে এখানে। 2 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। পয়েন্ট করবে ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব। 1 নম্বরে লিখো মানুষের ওপর প্রভাব। লেখো চামড়ার ক্যান্সার, মেলানোমা হতে পারে, চোখে ছানি পড়তে পারে। আর 2 নম্বরে কি লিখবে, বায়ুমণ্ডলের ওপর প্রভাব। সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে, ফলে যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে তাদের বিনাশ ঘটবে। তোমাদেরকে একদম সহজ ভাষায় আমি লিখে দিচ্ছি যেন তোমরা পরীক্ষায় সেগুলোকে লিখে আসতে পারো, ঠিক আছে? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম লিখো। 3 নম্বর প্রশ্ন, লিখো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ CFC, নাইট্রাস অক্সাইড NO ও নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস কাকে বলে? পয়েন্ট করো বায়োগ্যাস। লিখো বায়োগ্যাস হলো একটি নির্মল ও কার্যকারী জ্বালানি। বায়োমাসকে জলের উপস্থিতিতে কিন্তু বায়ুর অনুপস্থিতিতে অবায়ুজীবী বা মিথানোজেইক ব্যাকটেরিয়া দিয়ে বিয়োজিত করলে যে গ্যাসীয় মিশ্রণ উৎপন্ন হয় তাকে বায়োগ্যাস বলে। 5 নম্বর প্রশ্ন, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? লিখো তাপন মূল্য। 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা 1 মিটার কিউ আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। পরে পয়েন্ট করে লিখতে পারবে কি, কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্য সবথেকে বেশি, কত? 4800 কিলো জুল পার কেজি, ঠিক আছে? যেহেতু 1 কেজি ভর বলেছে এই জন্য কেজিটা করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে NO, NO2 এবং CFC এর ভূমিকা উল্লেখ করো বা আলোচনা করো। লেখো ওজোন স্তর ধ্বংসে NO, NO2 এবং CFC এর ভূমিকা। পয়েন্ট করে লিখবে কি, নাইট্রোজেনের অক্সাইড সমূহ ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। এই অক্সাইড সমূহের অন্যতম উৎস হল অতি দ্রুতগামী জেট প্লেন। এই গ্যাসগুলি ওজোন অণুর সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং নিজে নাইট্রোজেন ডাই অক্সাইডে জারিত হয়, ফলে NO2 এর পরিমাণ হ্রাস না পেয়ে ওজোন স্তরের অণুগুলির ক্রমাগত বিয়োজনের ফলে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়। নিচে দেখো বিক্রিয়াটি সুন্দর করে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে? দেখো নাইট্রাস অক্সাইডের সঙ্গে ওজোন গ্যাসের বিক্রিয়া কি হচ্ছে, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন তৈরি হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এবার এসে পরের পয়েন্ট করে লিখবে রেফ্রিজারেটর
শীত নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ এসি, স্প্রেতে সিএফসি ব্যবহারের ফলে অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিভাজিত হয়ে ক্লোরিন পরমাণু সৃষ্টি করে, যা O3 সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড বা সিএলও উৎপন্ন করে। চক্রাকারে এই প্রক্রিয়াটি চলতে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের উৎপাদন হার অপেক্ষা বিয়োজনের হার অত্যাধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমাগত পাতলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা কারণ। বিক্রিয়া এখানে দেখো তিনটা বিক্রিয়া দেখেছে, CFCl, CF3Cl, সেখান থেকে CF3 এবং Cl উৎপন্ন হচ্ছে। O3 সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় অক্সিজেন এবং Cl উৎপন্ন হচ্ছে, আবার O3 সঙ্গে Cl এর বিক্রিয়ায় আবার দুটো অক্সিজেন এবং একটা Cl তৈরি হচ্ছে। বলছে এইভাবে এটা চলতে থাকে। ঠিক আছে। 7 নম্বর, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কি কি উপায় অবলম্বন করা যেতে পারে তা সংক্ষেপে বর্ণনা করো। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে গৃহীত অবলম্বন: জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। সাইকেল, রিক্সা ও হস্তচালিত নৌকো ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার করতে হবে। 2 নম্বর, অরণ্য ছেদন বন্ধ করতে হবে। বনসৃজন ও ক্ষয়িষ্ণু বনগুলির পুনরুজ্জীবন করলে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষিত হবে এবং পরিবেশে CO2 এর পরিমাণ কমবে। ঠিক আছে। সিএফসি এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করা দরকার। রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, স্প্রে প্রভৃতিতে বিকল্প প্রযুক্তি ও পরিবেশ বান্ধব রাসায়নিক ব্যবহার করতে হবে। 8 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব আলোচনা করো। পয়েন্ট করো পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। 1 নম্বর দিয়ে লিখো, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি করে গলবে। এর ফলে 2050 খ্রিস্টাব্দে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। কি করে দেখো। 2 নম্বর, বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের ফলে 44% স্তন্যপায়ী, 23% প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাবে। এর ফলে ইকোসিস্টেম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। 9 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের চাপ সব থেকে বেশি কারণসহ লেখো। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরের চাপ সবচেয়ে বেশি, কারণ ভূপৃষ্ঠের সমুদ্রতল বরাবর বায়ু সবচেয়ে ভারী হওয়ায় ভূপৃষ্ঠের সমুদ্রতল বরাবর বায়ুর চাপ সব থেকে বেশি হয়। 10 নম্বর, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? লিখো স্থিতিশীল উন্নয়নের ধারণা। স্থিতিশীল উন্নয়ন এমন একটি ধারণা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। স্থিতিশীল উন্নয়নের 3টি প্রধান লক্ষ্য হল পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার। পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। আরেকটি কি হবে? সুস্থায়ী অর্থনীতি। প্রাকৃতিক সম্পদ দ্রুত নিঃশেষ হলে অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়ে। সুতরাং দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেক দেশের প্রাকৃতিক সম্পদের ভারসাম্য যেন বজায় থাকে। সুস্থায়ী সমাজ। সুস্থায়ী উন্নয়নের একটি অন্যতম উদ্দেশ্য হল সুস্থায়ী সমাজ গঠন করা, যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের স্থায়ী অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবে। 11 নম্বর প্রশ্ন, কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো। প্রথম পয়েন্টে লিখো কয়লা খনির মিথেন আহরণ পদ্ধতি। কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস আহরণ করার জন্য ভূগর্ভের কয়লা খনির 100 থেকে 150 মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত একটি কূপ খনন করা হয়। এই কূপের দুটি নির্গমন পথ থাকে। প্রথমে কূপের মাধ্যমে জল খনিতে প্রবেশ করানো হয়, ফলে কয়লার অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস নির্গত হয় এবং কূপের নির্গমন পথে মিথেন গ্যাস ও জল ভূপৃষ্ঠে উঠে আসে। আর মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি কি হচ্ছে?
সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে CO2 গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপ দিয়ে প্রবেশ করালে CO2 মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে প্রতিস্থাপিত করে। মিথেন হাইড্রেট কি? লেখো মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট বা মিথেন ক্যাথরেট হলো কেলাসাকার একটি কঠিন ক্যাথোরেট যৌগ, যাতে জলের কেলাসাকৃতি অণুর মধ্যে মিথেন আটকে থাকে। বরফের মতো দেখতে একটি সাদা কেলাসাকার কঠিন পদার্থ। এর সংকেত হলো 4CH423H2O, মানে 4 অণু মিথেনের সঙ্গে 23 অণু জল থাকবে। লাস্ট প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি? দেখো বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় গ্রিনহাউস এফেক্টের প্রত্যক্ষ ফলাফল হিসাবে পৃথিবীর গড় উষ্ণতা বিপজ্জনকভাবে বেড়ে চলছে। সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির এই সার্বিক প্রবণতাকেই বিশ্ব উষ্ণায়ন বলে থাকে বা বলে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো টপিক রিলেটেড ভিডিও দরকার হয় তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।